চলে এলাম আপনাদের বহুল প্রতীক্ষিত পাকিস্তানি ড্রামা কভি मैं कभी তুমের সেকেন্ড পার্ট নিয়ে। যারা প্রথম পার্ট দেখেননি বা মনে নেই তাদের জন্য সংক্ষেপে আগে প্রথম পার্টের গল্পটা শেয়ার করছি। দুই আলাদা জগতে বাস করা মানুষ, সার্জিনা এবং মোস্তফা। সার্জিনা খুবই নম্র, ভদ্র, শান্ত এবং ট্যালেন্টেড একটা মেয়ে। অন্যদিকে মোস্তফা কেয়ারলেস, রুড এবং বেখেয়ালি একটা ছেলে। তার এই বেখেয়ালিপনার কারণে সবাই তাকে লুজার মনে করত। তার বড় ভাই আদিলের সঙ্গে সার্জিনার বিয়ে ঠিক হয়েছিল। আদিল একটা বড় কোম্পানিতে চাকরি করত। তার বিয়ের খবর শুনে তার কোম্পানির এমডি রুবাব তাকে প্রপোজ করে বসে। সে শুরু থেকে আদিলকে পছন্দ করত। আদিল মধ্যবিত্ত পরিবারের ছেলে হওয়া সত্ত্বেও সে সবসময় বড় বড় স্বপ্ন দেখত, আর সেই উচ্চাকাঙ্ক্ষাগুলোকে পূরণ করার জন্যই সে রুবাবের ডাকে সাড়া দেয়। সে সার্জিনার সঙ্গে বিয়ে ক্যান্সেল করে ওই একই দিনে রুবাবকে বিয়ে করে। এদিকে আবার আদিল এবং সার্জিনার বাবা ছোটবেলার বন্ধু, তাই তারা নিজেদের সম্পর্ক এবং সমাজের কাছে নিজেদের সম্মান বাঁচানোর জন্য মোস্তফার সঙ্গে সার্জিনার বিয়ে দিয়ে দেয়। বিয়েটা একটা খারাপ পরিস্থিতিতে হলেও সার্জিনা এবং মোস্তফা নিজেদের মধ্যে মানিয়ে নেয়, কিন্তু ধীরে ধীরে কিছু সমস্যা দেখা দেয়। আদিলের এমন হঠকারী সিদ্ধান্তের কারণে তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। সে এখন তার ওয়াইফ রুবাবার সঙ্গেই থাকতো, কিন্তু এই বিষয়টা তার মা শাগুফতা মেনে নিতে পারে না। কেন যেন অকারণেই এই সব কিছুর দোষ সে সার্জিনাকে দিতে শুরু করে। ঠান্ডা মাথায় সার্জিনাকে যতভাবে অপমান করা যায় এবং তাকে টর্চার করা যায় সবকিছু করতে থাকে। তবে ইফতেখার সবসময় সার্জিনাকে ভালোবাসত। ওদিকে মোস্তফা বিয়ের পরেও সবসময় তার বন্ধুদের সঙ্গে আড্ডা আর ভিডিও গেম নিয়ে পড়ে থাকতো। ব্যাপারটা সার্জিনার কাছে ভালো লাগতো না। তবে একটা পর্যায়ে সে জানতে পারে মোস্তফা খুব ভালো একজন গেম ডেভেলপার। সার্জিনার অনুপ্রেরণায় মোস্তফা গেমিং কোম্পানিগুলোতে চাকরির চেষ্টা করে এবং সৌভাগ্যবশত একটা বড় কোম্পানিতে চাকরি পেয়েও যায়। সবাই সেটা দেখে খুব খুশি হয়। তবে সার্জিনা এবং মোস্তফাকে একসঙ্গে খুশি দেখে আদিল বিষয়টা মানতে পারছিল না। তার ভীষণ হিংসে হচ্ছিল। এরই মাঝে একদিন হঠাৎ করেই ইফতেখার অসুস্থ হয়ে পড়ে। হার্ট অ্যাটাক হয়েছিল তার। শাগুফতা বিষয়টা রুবাবকে জানায়, কিন্তু রুবাব সেটা আদিলকে জানতে দেয় না। মোস্তফা ওই সময় গেম ডেভেলপ করে কিছু টাকা আয় করেছিল, সেটা দিয়েই সে তার বাবার চিকিৎসা করায়। এরই মাঝে আদিল বিষয়টা জানতে পেরে ছুটে চলে যায় হসপিটালে। তখন রুবাব নিজের খরচে তার শ্বশুরকে একটা বড় হসপিটাল থেকে অপারেশন করায়। আর তারপর থেকেই শাগুফতা তার বড় ছেলে আর ছেলে বউকে নিয়ে অতিরিক্ত মাতামাতি শুরু করে দেয়। সার্জিনা এবং মোস্তফা কারোরই বিষয়টা পছন্দ হচ্ছিল না, কিন্তু তাদের আসলে কিছু করারও ছিল না। তারা সবকিছুর সঙ্গে মানিয়ে গুছিয়ে নিয়ে নিজেদের সম্পর্কটা ভালোভাবে টিকিয়ে রাখতে চায়, কারণ এই অল্প কয়দিনে তাদের মধ্যে খুব ভালো একটা বন্ধুত্ব হয়ে গিয়েছিল। আর এই বিষয়টাই আদিল মেনে নিতে পারছিল না। সে মোস্তফার আড়ালে সার্জিনার কান ভারী করতে শুরু করে যে মোস্তফা তার মতো ট্যালেন্টেড মেয়ের জন্য যোগ্য নয়। ঘটনাক্রমে মোস্তফা আড়াল থেকে এটা শুনে ফেলে এবং সেও এটা ভাবতে শুরু করে যে সার্জিনা হয়তো তার সঙ্গে খুশি নয়। কিন্তু সার্জিনা আদিলকে স্পষ্ট জানিয়ে দেয় যে আদিলের ছেড়ে যাওয়াতে সার্জিনা কষ্টে নেই, বরং তার ছেড়ে যাওয়াতে সে তার ভালোবাসার মানুষটাকে খুঁজে পেয়েছে। সে মোস্তফাকে ভালোবাসে, কিন্তু দুঃখের বিষয় মোস্তফা এই কথাগুলো শুনতে পায় না। তাই আদিলের এই কথাগুলোর কারণে তাদের মধ্যে একটু ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। সার্জিনা অফিসে গিয়ে মোস্তফাকে কল করে তার মুডের ব্যাপারে জিজ্ঞেস করে। মোস্তফা বলে যে তার মুড ঠিক আছে। এরপর সে সার্জিনাকে তার কাজ করতে বলে ফোনটা কেটে দেয়। এদিকে অফিসে আদিল একটা প্রজেক্ট নিয়ে রুবাবের সঙ্গে তর্ক করলে রুবাব তাকে অপমান করে। এতে আদিল আপসেট হয়ে একটা ক্যাফেতে যায়। তখন সেখানে নাতাশা তাকে দেখতে পেয়ে তার কাছে গিয়ে বসে। সে আদিলের সঙ্গে অনেক কথা বলে। এদিকে সার্জিনা বাড়ি ফিরলে শাগুফতা তাকে বলে যে আজ চাইনিজ খাবার বানাতে হবে। সে সার্জিনাকে রুবাবের জন্য চাইনিজ বানাতে বলে। এরপর রুবাব অফিস থেকে ফিরলে শাগুফতা তাকে তার পাশে বসতে বলে। এতে সার্জিনার মন খারাপ হয়ে যায়। এরপর সার্জিনা রান্নার প্রিপারেশন নিচ্ছিল। মোস্তফা সেখানে গিয়ে তাকে রান্নার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে আজ চাইনিজ রান্না হবে, সেই সুযোগে তারাও চাইনিজ খেতে পারবে। এটা মোস্তফার একদম ভালো লাগে না। সে বুঝতে পারে যে রুবাবের জন্যই রান্না করা হচ্ছে। মোস্তফা মনে মনে বলে, নিজে তো লুজার ছিলামই, এখন তোমাকেও এতে সামিল করেছি। টাকাওয়ালা ছেলে আর বউয়ের তো সম্মান বেশি থাকবেই, বেকার ছেলের স্ত্রীকে তো চাকরি বানিয়ে রাখা হবে। সে এসবের জন্য নিজেকে দোষ দিতে থাকে, তাই আপসেট হয়ে রুমে চলে যায়। এরপর রান্না শেষে সার্জিনা মোস্তফাকে ডাকতে যায়। মোস্তফা তার উপর রেগে ছিল, সে তার সঙ্গে যেতে চায় না। এরপর সার্জিনা আর মোস্তফা ইফতিখারের রুমে যায়, যেখানে আদিল এবং শাগুফতাও ছিল। তখন রুবাব এসে বলে যে তার ডায়মন্ডের রিং খুঁজে পাওয়া যাচ্ছে না। শাগুফতা তখন সার্জিনাকে তার আংটিটা খুঁজে দিতে বলে। এটা মোস্তফার একদম ভালো লাগে না, আর সার্জিনাও তাতে খুব একটা পাত্তা দেয় না। তখন শাগুফতা নিজেই আংটিটা খুঁজতে যায়। এরপর মোস্তফা ইফতিখারের জন্য ওষুধ কিনতে যায়। সার্জিনা তাকে টাকা দিতে চায়,
কিন্তু মোস্তফা নিজের বাবার ওষুধ কেনার জন্য স্ত্রীর কাছ থেকে টাকা নিতে রাজি হয় না। মোস্তফা তাকে মানা করে চলে যায়। সার্জিনা এতে একটু আপসেট হয়ে যায়। এদিকে মোস্তফার কাছে আসলেই টাকা ছিল না, তাই সে তার এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করে ওষুধ আনে। পরদিন শাগুফতা সার্জিনাকে বলে যে রাতে সিদ্রা এবং তার হাজবেন্ড আসবে, তাই তাকে ভালো ভালো খাবার বানাতে হবে। সার্জিনাও সেটা মেনে নেয়, তবে মোস্তফার সেটা একদমই ভালো লাগে না। সে তার মাকে বলে, এই সংসারে ভাই আর ভাবিরই সুখ, দাওয়াত তাদের আর আপ্যায়ন করার দায়িত্ব আমার আর সার্জিনার। সার্জিনা মোস্তফাকে জিজ্ঞেস করে যে সে কি খাবে। মোস্তফা বলে সে নিজেই বানিয়ে নেবে। সে তাকে রুবাবের জন্য খাবার বানাতে বলে। এরপর রাতে সবাই আসে। সার্জিনা টেবিলে খাবার সাজাচ্ছিল। সিদ্রা তাকে হেল্প করতে চাইলে শাগুফতা বাধা দেয়। সেটা দেখে সার্জিনার মন খারাপ হয়ে যায়। এরপর খাবার টেবিলে রুবাব সার্জিনার খাবারের অনেক প্রশংসা করে। সে তাকে তার পারিশ্রমিক হিসেবে টাকা দিতে চায়। সার্জিনা এতে অপমান বোধ করে। সে বলে যে সেই বাড়ির চাকর নয়, সে নিজের ইচ্ছে সবার জন্য খাবার বানিয়েছে। এটা বলে সে তার রুমে চলে যায়। মোস্তফারও এটা একদমই ভালো লাগে না, কিন্তু সে সার্জিনার হয়ে একটা কথাও বলে না। এতে সার্জিনা আরও রেগে যায়। তার যাওয়ার পর শাগুফতা তাকে নিয়ে আরও অনেক আজে বাজে কথা বলতে থাকে। এতে মোস্তফাও রেগে সেখান থেকে উঠে চলে যায়। রুমে গিয়ে সার্জিনা কাঁদতে থাকে। মোস্তফা রুমে আসলে সার্জিনা তাকে চুপ থাকার জন্য তার সঙ্গে অনেক রাগারাগি করে। সার্জিনা আক্ষেপ করতে থাকে যে মোস্তফা সব সময় আজে বাজে কথা বলতে থাকে, কিন্তু আজ যখন তার সামনে তার স্ত্রীকে অপমান করা হচ্ছিল সে চুপচাপ সেগুলো দেখছিল। তখন মোস্তফা বলে যে সেখানে সিদ্রার হাজবেন্ডও ছিল। এমনিতেও তার মা রুবাব আর আদিলকে বেশি দাম দেয়। সেখানে যদি সে তর্ক করত তাহলে তার মা কষ্ট পেত। সার্জিনার আক্ষেপ তখন আরও বেড়ে যায়, কারণ মোস্তফা সবার পরোয়া করে, শুধুমাত্র তাকে ছাড়া। সার্জিনা তাকে বলে যে তার কিছু করার যোগ্যতা নেই। এটা শুনে মোস্তফা অনেক হার্ট হয়। সার্জিনা আরও বলে যে তাকে বিয়ে করে সে পস্তাচ্ছে। এই বাড়িতে তার সঙ্গে শুরু থেকেই অন্যায় হচ্ছে। তার মা সার্জিনাকে পছন্দ করে না, তাকে দিয়ে সারাদিন কাজ করায়, তাকে আর তার ফ্যামিলিকে অপমান করে। সে সব কিছু সহ্য করে নেয় কারণ মোস্তফা তার সঙ্গে ভালো আচরণ করে। কিন্তু মোস্তফার সামনেও যদি তার সঙ্গে এত কিছু ঘটতে পারে তাহলে সে এই বাড়িতে কেন থাকবে? তার চলে যাওয়াই উচিত। তখন মোস্তফা তাকে বলে যে তার যেটা ভালো মনে হয় সে সেটাই করতে পারে। সার্জিনা বলে যে সে চলে যাবে। তখন মোস্তফাও বলে ওঠে যে এসব অপমান কোনো বিষয় নয়, তার কাছে এই সম্পর্কটা বোঝা হয়ে দাঁড়িয়েছে, তাই সে রুবাবের বাহানা দিচ্ছে। সে এই সম্পর্ক থেকে বের হতে চাইলে চলে যেতে পারে। তখন সার্জিনা বলে যে তার ভুল হয়ে গেছে, সে যাই করুক না কেন এতে তার পরিবার বা কেউই খুশি হবে না, তাই সে চলে যাবে। যেমন কথা তেমন কাজ। পরদিন সকালেই সার্জিনা মোস্তফাকে না জানিয়ে অফিসে চলে যায়। মোস্তফা ঘুম থেকে উঠে সার্জিনাকে খুঁজতে থাকে। এরপর সে সার্জিনাকে ফোন করে, কিন্তু তার ফোনটা বন্ধ ছিল। এতে মোস্তফা বুঝতে পারে সার্জিনা বাড়ি চলে গেছে। এরপর অফিস শেষে সার্জিনা তার বাড়িতে চলে যায়। সার্জিনা কিছুদিনের জন্য তার বাড়িতে থাকতে আসে। মোস্তফা সার্জিনার বাড়িতে ফোন করে। রামিন কলটা রিসিভ করে। সে সার্জিনার সাথে কথা বলতে চাইলে রামিন বলে যে সে ঘুমিয়ে পড়েছে। রামিন তাকে কাল তাদের বাড়িতে আসতে বলে। সার্জিনা আসলে তাদের ঝামেলার ব্যাপারে বাবা মা কাউকে কিছু জানায় না। পরদিন সকালে শাগুফতা মোস্তফাকে বলে যে সার্জিনা তার বাপের বাড়ি চলে গেছে আর তাদেরকে কিছু বলেও যায়নি। মোস্তফা তখন তার মাকে বলে দেয় যে সার্জিনা তাকে জানিয়ে গেছে। সেটা শুনে শাগুফতা বলে ওঠে, শ্বশুর শাশুড়িকে কিছু না বললেও যায় আসে না। মোস্তফা তখন বিরক্ত হয়ে তাকে জিজ্ঞেস করে যে তার সমস্যাটা আসলে কি। সার্জিনা তাকে না বলে চলে গেছে এটা, নাকি ফ্রির চাকরানি বাড়ি ছেড়ে চলে গেছে সেটা। শাগুফতা তো তাকে পছন্দই করে না, তাহলে তার চলে যাওয়াতে শাগুফতার কিসেরই বা এত প্রবলেম থাকতে পারে? রুবাবের কাছে তো টাকা আছেই, তাই সে যেন 24 ঘন্টার জন্য একটা মেইড রেখে দেয়। এটা বলে মোস্তফা চলে যায়। পরদিন সকালে সার্জিনা তার বাবা মায়ের সঙ্গে খাবার খায়। তার মোস্তফার কথা খুব মনে পড়ছিল। এদিকে মোস্তফাও অনেক আপসেট ছিল। সে তার বাড়ির সবাইকে ইগনোর করছিল। সে বাড়িতে সার্জিনাকে অনেক মিস করছিল। সে সার্জিনার অনুপস্থিতিতে একাই তার রুম গোছায়। পরদিন রাতে বৃষ্টি হয় আর মোস্তফা একাই বৃষ্টিতে ভেজে আর সার্জিনাকে মনে করে। এরপর মোস্তফার স্যালারি আসে। মোস্তফা সেই টাকা সার্জিনাকে পাঠিয়ে দেয়, যার ফলে পরদিন সকালে সার্জিনা মোস্তফাকে কল করে টাকা পাঠানোর ব্যাপারে জিজ্ঞেস করে। সার্জিনা বলে যে মোস্তফার কোনো কিছুই সে চায় না। বাড়িতে সে তার ল্যাপটপ আর চার্জার রেখে এসেছে, সেগুলো যেন মোস্তফা একটু দিয়ে যায়। এরপর মোস্তফা সার্জিনাকে সেসব দিতে তার বাড়িতে আসে। সার্জিনা তাকে ভেতরে নিয়ে আসে। তখন মোস্তফা তাকে বলতে থাকে যে তার একটা বেকার ছেলের সাথে বিয়ে হয়েছে, তাই কি তার কাছে এই সম্পর্কটা বোঝা হয়ে গেছে? তখন সার্জিনা বলে মোস্তফা যেমনই হোক তার কাছে সে অনেক ইম্পর্টেন্ট। মোস্তফা তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে চায়। সার্জিনা বলে যে ওই বাড়িতে তার কেউই আপন ছিল না,
তবুও মোস্তফা নিজেই তাকে সার্জিনার থেকে দূরে সরিয়ে রেখেছে। মোস্তফা কথাটা শুনে ইমোশনাল হয়ে যায়। সে তাকে সরি বলে। এরপর মোস্তফা সার্জিনাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যায়। এদিকে আদিল আর নাতাশা একসঙ্গে আর্ট গ্যালারিতে ভিজিট করে আর অনেকটা সময় একসাথে কাটায়। নাতাশার তার হাজব্যান্ডকে পছন্দ ছিল না, তাই সে আদিলের সঙ্গে সম্পর্ক বানানোর চেষ্টা করছিল। তারা দুজন একসঙ্গে রেস্টুরেন্টেও যায়। নাতাশা রুবাবের ব্যাপারে আদিলের ব্রেন ওয়াশ করতে থাকে। এদিকে সার্জিনা বাড়িতে এলে শাগুফতা তাকে বলে, আমি তো ভেবেছিলাম যতদিন আমরা তোমার রাগ ভাঙাতে না যাচ্ছি ততদিন তুমি আসবেই না। তখন মোস্তফা এসে তাকে বলে যে সে সার্জিনাকে নিয়ে এসেছে। এদিকে নাতাশা আর আদিল কাছাকাছি আসার চেষ্টা করতে থাকে। আদিলও তাকে এতে সায় দেয়। অন্যদিকে রাতে মোস্তফা সার্জিনাকে বলে যে সে তাকে ছাড়া থাকতে পারবে না, তাই সার্জিনা যেন তাকে ছেড়ে চলে না যায়। তখন সার্জিনাও তাকে রিকোয়েস্ট করে যে মোস্তফা যেন কখনো তাকে যেতে না দেয়। পরদিন সকালে সার্জিনা কাজ করছিল। রুবাব এসে সেখানে তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু সার্জিনা তাকে ইগনোর করে। এরপর আদিল সার্জিনা আর মোস্তফাকে একসঙ্গে যেতে দেখে অনেক হিংসা করে। অন্যদিকে নাতাশা প্রতিদিন আদিলের সঙ্গে সময় কাটাতে থাকে। তারা দুজন একসঙ্গে মিটও করে। এদিকে সার্জিনার বাবা সার্জিনাকে নিয়ে অনেক চিন্তায় ছিল, কারণ আদিল তার স্ত্রীকে নিয়ে ওই বাড়িতেই এসেছিল। কিন্তু তার মা তাকে বোঝায় যে সার্জিনা অনেক স্ট্রং, সে সবকিছু সামলে নেবে। ওদিকে আদিল রুবাবদের অফিসের ভেন্ডার্সদের বিলের অ্যামাউন্ট বাড়িয়ে শো করায়। আসলে সে আড়ালে আড়ালে রুবাবের টাকা সরাচ্ছিল। সে অনেক চালাকি করে হিসেবে গোজামিল বানায়, তবে সেটা নিয়ে তার বিন্দুমাত্র আক্ষেপ ছিল না, কারণ তার ধারণা সে এটা ডিজার্ভ করে। এরপর আদিল নাতাশার সঙ্গে দেখা করতে যায়। দুপুরে ইউশনা আর তার হাজব্যান্ড সার্জিনার সঙ্গে দেখা করতে আসে। রুবাব তখন অফিস থেকে ফিরে তাদেরকে দেখে তাদের মিডল ক্লাস ফ্যামিলি নিয়ে অনেক কথা বলে। এতে ইউশনা অপমানিত হয়ে তার হাজব্যান্ডকে নিয়ে সেখান থেকে উঠে যায়। সার্জিনা তাদেরকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু ইউশনারা তার কোনো কথা শুনে না। সার্জিনা এতে অনেক রেগে যায়। সে রুবাবকে তার আর তার ফ্যামিলি থেকে দূরে থাকতে বলে। সে অনেক রাগারাগি করছিল। তখনই আদিল সেখানে আসে। আদিল রুবাবকে সেখান থেকে সরিয়ে নিতে চায়, কিন্তু রুবাব সেখান থেকে যেতে চায় না। সে সার্জিনাকে বলতে থাকে যে আদিল তাকে বিয়ে করেনি, তাই তার ফ্যামিলি তাকে মোস্তফার হাতে তুলে দিয়েছে। তাদের সেলফ রেসপেক্ট তখন কোথায় ছিল? তখন সার্জিনাও তাকে বলে দেয় যে তারা যেমন আছে তেমনই খুশি। সে তো আর রুবাবের মতো টাকা দিয়ে হাজব্যান্ড কিনে নেয়নি। তার হাজব্যান্ড তার টাকার জন্য তার গোলামিও করে না। সে রুবাবকে আরও বলে যে তার কাছ থেকে যদি তার সব টাকা সরিয়ে নেওয়া হয় তাহলে তার মধ্যে আর কিছুই অবশিষ্ট থাকবে না। তখন আদিল আর শাগুফতা সার্জিনাকে রুবাবের কাছে ক্ষমা চাইতে বলে। রুবাব তখন সার্জিনাকে উদ্দেশ্য করে বলে যে সার্জিনা আসলে তাকে এবং আদিলকে হিংসা করে। তখন সার্জিনা তাকে বলে দেয় যে সে আদিলের মতো মানুষকে কখনোই চায়নি। রুবাব এবং আদিল দুজনেই টক্সিক আর স্বার্থপর, তাই তারাই একে অপরের জন্য একেবারে পারফেক্ট। তখন মোস্তফা বাইরে থেকে এসে তাদের চেঁচামেচি শুনতে পেয়ে ভেতরে আসে। সার্জিনা বলছিল যে সে ক্ষমা চাইবে না। মোস্তফাও তখন সার্জিনার হয়ে স্ট্যান্ড নেয়। এখানে মোস্তফা আর আদিলের মধ্যে হাতাহাতি শুরু হয়। আদিল মোস্তফাকে চড় মারে। শুরু হয় দুই ভাইয়ের মধ্যে মারামারি। তখন ইফতেখার এসে তাদেরকে থামায়। শাগুফতা এসব কিছুর দোষ সার্জিনাকে দেয়। মোস্তফা তখন স্পষ্ট ভাষায় তাদেরকে জানিয়ে দেয় যে এরপর থেকে যদি কেউ সার্জিনাকে অপমান করার চেষ্টা করে তাহলে মোস্তফা তাদেরকে ছাড়বে না। এরপর সে সার্জিনাকে নিয়ে ঘরে চলে যায়। তারপর আদিল নাতাশার বাড়িতে চলে যায় সময় কাটাতে। এদিকে রুবাবের সার্জিনার কথাগুলো ভালো লাগেনি। রুবাব রাগ করে সে ঘরের ভেতর ভাঙচুর করতে শুরু করে আর বলে সার্জিনাকে এর মূল্য দিতেই হবে। রুবাব মোস্তফা আর সার্জিনাকে শিক্ষা দেওয়ার জন্য প্ল্যান বানায়। পরদিন সকালে শাগুফতা সার্জিনাকে বলে যে এই সংসার রুবাব আর আদিলের কারণেই চলছে, আর সে কিনা রুবাবের সঙ্গে মোকাবেলা করতে নেমেছে। সার্জিনার কাছে তার এই কথাগুলো মোটেও ভালো লাগে না। এরপর রুবাব শাগুফতাকে একটা গাড়ি গিফট করতে চায়, যার ফলে শাগুফতা তাকে আরও মাথায় তুলে নাচতে শুরু করে। এরপর রাতে শাগুফতা এবং ইফতিখার আদিল এবং মোস্তফার ঝামেলাটাকে সমঝোতায় বদলানোর আলোচনায় বসে। ইফতিখার তাদের দুজনকে কোলাকুলি করতে বলে। আদিল অনিচ্ছা সত্ত্বেও মোস্তফার সঙ্গে কোলাকুলি করে চলে যায়। পরদিন রাতে ইফতিখার, শাগুফতা, আদিল আর মোস্তফা একসঙ্গে বসেছিল। তখন সেখানে রুবাব এসে শাগুফতাকে তার গাড়ির জন্য ৩৫ লাখ টাকা রাখতে দেয়। শাগুফতা এতে অনেক খুশি হয়। সে রুবাবকে তার সঙ্গে গিয়ে এই টাকা লকারে রাখতে বলে। রুবাব ও শাগুফতার ঘরে গিয়ে নিজ হাতে লকার খুলে টাকাটা রাখে। মোস্তফার কাছে এসব একদমই ভালো লাগছিল না। পরদিন মোস্তফা সার্জিনাকে একটা গুড নিউজ দেয়। সে বলে যে তার গেমিং এর আইডিয়া মানুষের ভালো লেগেছে। সব ঠিক থাকলে তার ইনকাম অনেক বাড়বে। এতে সার্জিনা অনেক খুশি হয়। এরপর মোস্তফা আর সার্জিনা অফিসে চলে যায়। শাগুফতা কিচেনে কাজ করছিল।
রুবাব সেই সুযোগে শাগুফতার ঘরে গিয়ে লকার থেকে টাকাগুলো নিয়ে সার্জিনার ঘরে রেখে আসে। রাতে সিদ্রা এবং তার হাজবেন্ড আসে। তারা সবাই বসে গল্প করছিল। রুবাব সেখানে এসে শাগুফতাকে ওই টাকাগুলো দিতে বলে। শাগুফতা তখন লকার খুলে দেখে টাকাগুলো নেই। শাগুফতা এই ব্যাপারে রুবাবকে জানায়। রুবাব তখন সবার রুম সার্চ করতে চায়। রুবাব সবার রুম চেক করার পর সার্জিনা আর মোস্তফার রুমে আসে। মোস্তফা এতে আপত্তি জানায়। রুবাব তাদেরকে চোর বলতে থাকে। সার্জিনা তখন রেগে গিয়ে রুবাবকে তার রুমটা চেক করতে দেয়। রুবাব তাদের বিছানা তুললে সেখানে টাকাগুলো খুঁজে পায়। সে সবার সামনে সার্জিনাকে চোর প্রমাণ করে। রুবাব তখন পুলিশকে কল করতে যায়। ইফতিখার মোস্তফাকে তার কাছে ক্ষমা চাইতে বলে, কিন্তু মোস্তফা এতে রাজি হয় না, যার ফলে ইফতিখার তাকে চড় মারে। এতে মোস্তফা রেগে সার্জিনাকে নিয়ে ওই রাতেই বাড়ি থেকে বেরিয়ে যায়। সিদ্রা তাদেরকে বাধা দেওয়ার অনেক চেষ্টা করে, কিন্তু মোস্তফা থামে না। সিদ্রা কোনোভাবেই মানতে চায় না যে মোস্তফা চুরি করেছে। এদিকে মোস্তফা সার্জিনাকে তার বাড়িতে দিয়ে আসতে চায়, কিন্তু সার্জিনা তাকে ছেড়ে যেতে চায় না। সে বলে যে মোস্তফা যেখানে যাবে সেও সেখানেই যাবে। এরপর মোস্তফা সার্জিনাকে নিয়ে একটা সস্তার হোটেলে ওঠে। মোস্তফা একটা বাড়ি ভাড়া নিতে চায়। সার্জিনা বলে যে তার সেভিংসের টাকা দিয়ে হয়ে যাবে। পরদিন সকালে মোস্তফা আর সার্জিনা ঢাবায় খেতে যায়। সেখানে মোস্তফার এক ফ্রেন্ড আসে। সে মোস্তফাদেরকে একটা সস্তা ভাড়া বাড়ির খোঁজ দেয়। বাড়িটা নোংরা জায়গায় ছিল, অবস্থাও তেমন একটা ভালো ছিল না। তবে মোস্তফা আর সার্জিনা মিলে ওই বাড়িটা পরিষ্কার করে নেয়। এরপর রাতে তারা বাইরে থেকে খাবার এনে খায়। সার্জিনা আগে এমন জায়গায় থাকেনি, তাই তার একটু অসুবিধা হচ্ছিল। সেটা দেখে মোস্তফা বলে যে আমি তো তোমাকে তোমার বাড়িতে ছাড়তে চেয়েছিলাম, কিন্তু তুমি ভালোবাসার চক্করে রাজি হলে না। তখন সার্জিনা বলে যে তুমি যেখানে থাকবে আমিও সেখানেই থাকবো। এরপর দিন সার্জিনা আর মোস্তফা ঘরের জিনিসপত্র কিনতে যায়। তখন সার্জিনাকে তার মা কল করে। সার্জিনা তাকে জানায় যে সে বাজারে এসেছে। সার্জিনা তাদের বাড়ির ঝামেলার ব্যাপারে তার বাবা মাকে কিছুই জানায় না। এদিকে রুবাব আদিলকে বলে যে সে কিছুদিনের জন্য ইউএস যাবে। আদিল তার কথায় কোনো রিয়াক্ট করে না। ওদিকে মোস্তফার চলে যাওয়াতে তার বাবা মা অনেক আপসেট ছিল। মোস্তফাও অনেক আপসেট ছিল, কারণ তাদের কাছে বেশি টাকা ছিল না। এরই মাঝে রুবাবের অনুপস্থিতিতে আদিল নাতাশার সঙ্গে আরো বেশি সময় কাটাতে থাকে। আদিল অনেক হ্যাপি ছিল। এরপর মোস্তফা সার্জিনাকে তার বাড়িতে ছেড়ে দেয়। সার্জিনা সবকিছুর ব্যাপারে তার মাকে বলে। সার্জিনার মা তখন তাকে জিজ্ঞেস করে যে তারা আগে কেন বাড়িতে আসেনি। তখন সার্জিনা তাকে জানায় যে মোস্তফা এতে রাজি হয়নি, আর তাই সেও মোস্তফাকে ছেড়ে বাড়িতে আসতে চায়নি। মোস্তফা তার গেমের আইডিয়া বড় কোম্পানির সঙ্গে শেয়ার করেছিল। সেটা অ্যাপ্রুভ হলেই তার ভালো ইনকাম হবে। সার্জিনা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। মোস্তফা তাকে জানায় যে সিইও অ্যাপ্রুভ করলেই তার চাকরিটা হয়ে যাবে। সার্জিনার মা সার্জিনার বাবাকে বিষয়টা জানায়। সার্জিনার বাবা মুর্তজা এতে রেগে ইফতিকারের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু সালমা বলে যে সার্জিনা তাকে মানা করে দিয়েছে। এরপর রাতে সিদ্রা সার্জিনাকে কল করে জিজ্ঞেস করে যে তারা কোথায় আছে। সার্জিনা বলে তারা একটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। এদিকে আদিল নাতাশার সঙ্গে ডিনার করছিল। আদিল তাকে বলে যে নাতাশা তার হাজবেন্ডের সঙ্গে হ্যাপি নয়, আর সেও রুবাবের সঙ্গে হ্যাপি নয়। তখনই রুবাব তাকে কল করে। এতে আদিল অনেক বিরক্ত হয়। পরদিন মুর্তজা এবং সালমা সার্জিনাদের ফ্ল্যাট খুঁজে বের করে তাদের সঙ্গে দেখা করতে যায়। মুর্তজা তাদেরকে বলে যে সে তাদের দুজনকে এখান থেকে নিয়ে যেতে এসেছে, কিন্তু মোস্তফা এতে রাজি হয় না। সে তার শ্বশুরকে বলে যে তারা চাইলে সার্জিনাকে নিয়ে যেতে পারে, কিন্তু সে তাদের সঙ্গে যাবে না। কিন্তু সার্জিনাও মোস্তফাকে ছেড়ে যেতে রাজি হয় না, তাই মুর্তজাকে তাদেরকে না নিয়েই বাড়ি ফিরতে হয়। আদিল এদিকে নাতাশাকে না জানিয়ে কিছু লোকের সঙ্গে নতুন বিজনেস ডিল করে ফেলে, যাদের সাথে নাতাশার কোম্পানির ভালো সম্পর্ক ছিল না। আদিল এতে অনেক টাকা ইনভেস্ট করে। ওদিকে রাতে মোস্তফা অনেক রেগেছিল, কারণ মুর্তজা তার বাড়িতে তাদের নিয়ে যাওয়ার কথা শুনে সে অপমানিত বোধ করেছে। এরই মাঝে আবার ইফতেখার হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। শাগুফতা আর আদিল তাকে হসপিটালে নিয়ে যায়। এরপর সে সুস্থ হলে তাকে আবারও বাড়ি নিয়ে আসা হয়। ইফতেখার মোস্তফাকে নিয়ে অনেক আপসেট ছিল। সে চায়নি মোস্তফা চলে যাক। সে সিদ্রাকে সার্জিনা আর মোস্তফার খোঁজ নিতে বলে। ছেলে আর ছেলে বউকে হারিয়ে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তারও তো কিছু করার ছিল না। সে সিদ্রাকে বলে যে সে যদি তাদেরকে বের না করে দিত তাহলে রুবাব তাকে পুলিশে দিত, আর তাদেরকে জামিন করানোর মতন ক্ষমতা ইফতিখারের নেই। এদিকে মুর্তজা এটা নিয়ে আক্ষেপ করতে থাকে যে মোস্তফা তাদের মেয়েকে ভালোভাবে রাখেনি। সে সার্জিনার নতুন বাড়ির জন্য টিভি, ফ্রিজ, এসি এগুলো কিনে নিতে চায়, কিন্তু সালমা তাকে বোঝায় যে মোস্তফা এখন সার্জিনার স্বামী, তাই সার্জিনা কখনোই তাকে ছেড়ে আসবে না, আর এসব কিনলেও তারা এগুলো নেবে না। এরপর মোস্তফা সার্জিনাকে জানায় যে সিইও তার আইডিয়াটা অ্যাপ্রুভ করেছে এবং তার ভালো একটা জব হয়ে গেছে। সার্জিনা এটা শুনে খুব খুশি হয়। তখনই তাদের সাথে সিদ্রা দেখা করতে আসে। সে মোস্তফাদেরকে বাড়ি ফিরে যেতে বলে।
কিন্তু মোস্তফা তাকে মানা করে দেয়। সে স্পষ্ট জানিয়ে দেয় যে সে কারোর সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। সিদরা বাড়ি ফিরে ইফতিখারকে বলে যে মোস্তফা বাড়ি আসবে না, আর সে কারোর সঙ্গে সম্পর্কও রাখতে চায় না। এটা শুনে ইফতিখার অনেক কষ্ট পায়। এরপর মোস্তফা রাত জেগে কাজ করতে থাকে। সার্জিনাও তাকে অনেক সাপোর্ট করে। পরদিন অফিসের পর সার্জিনা আর মোস্তফা মিলে নার্সারিতে যায় গাছ কিনতে। তারা অনেক গাছ কিনে এনে ঘর সাজায়। এদিকে রাতে শাগুফতা বাড়িতে মাছ মাংস রান্না করেছিল আদিলের জন্য। ইফতিখারের মোস্তফাকে নিয়ে মন খারাপ ছিল, তাই সে না খেয়েই উঠে চলে যায়। শাগুফতা টেবিলে একা বসেছিল। তখন তার মোস্তফার কথা মনে পড়ে। সেদিন মোস্তফা করলা খেতে চাইছিল না। আজ টেবিলে ভালো ভালো খাবার সাজানো আছে, অথচ সেই নেই। এসব ভেবে শাগুফতা ইমোশনাল হয়ে যায়। পরদিন সার্জিনা তার বাড়িতে যায়। তার মা তাকে 2.5 লাখ টাকা দিয়ে ঘরের জিনিসপত্র কিনে নিতে বলে, কিন্তু সার্জিনা তাকে বলে যে সে আর মোস্তফা এখন দুজনেই ইনকাম করে, তাই তাদের টাকার কোনো প্রয়োজন নেই। সে মোস্তফার বিশ্বাস ভাঙতে চায় না, তাই সে টাকাগুলো নেবে না। এদিকে শাগুফতা আদিলকে বলে যে মোস্তফার চলে যাওয়ার মেইন কারণ হচ্ছে সার্জিনা। সেই মোস্তফার ব্রেন ওয়াশ করেছে, যার ফলে মোস্তফা তাদের থেকে দূরে সরে গেছে। আদিল বলে যে সে কাল মোস্তফার সঙ্গে দেখা করতে যাবে। পরদিন আদিল মোস্তফাদের ফ্ল্যাটে যায়। মোস্তফা বাজারে গিয়েছিল। আদিল সার্জিনাকে বলে, তুমি কোথায় ছিলে আর কোথায় এসেছ? একেই বলে আকাশ থেকে মাটিতে পড়া। সার্জিনা তাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলে। তখনই মোস্তফা বাড়িতে আসে। সে আদিলকে বলে যে তার সাহস কি করে হলো এখানে আসার। আদিল তখন তাকে জানায় যে তার মা তাকে নিয়ে চিন্তা করছিল, তাই সে তার ভিখিরি ভাইকে কিছু টাকা দিতে এসেছে। মোস্তফা আদিলকে অনেক অপমান করে। মোস্তফা তাকে সেখান থেকে চলে যেতে বলে। আদিল তখন মোস্তফার দিকে টাকা ছুঁড়ে দিয়ে সেখান থেকে চলে যায়। মোস্তফাও রেগে ওই টাকা আদিলের দিকে ছুঁড়ে মেরে দরজা আটকে দেয়। এতে আদিল অনেক অপমানিত হয়। রাতে মনসুর ওয়াসির নামের তার কোম্পানির একজন বিশ্বস্ত লোককে তার কোম্পানির সমস্ত অ্যাকাউন্ট চেক করতে বলে, আর আদিলের ওপর নজর রাখতে বলে। মনসুর আদিলকে একদমই বিশ্বাস করে না, তাই সে গোপনে তার উপর নজর রাখছিল। তবে ওয়াসির তাকে জানায় যে সে হিসাবে কোনো গরমিল পায়নি, তবে গত 4 মাস ধরে তাদের প্রফিট অনেক ডিক্লাইন হচ্ছে। আদিল সবকিছু এমনভাবে সাজিয়েছিল যাতে সে ধরা না পড়ে। ওয়াসির মনসুরকে জানায় যে কোনো না কোনো গন্ডগোল তো অবশ্যই আছে। তাদের আগে কখনো কোনো শিপমেন্ট ডিলে হয়নি। মনসুর তাকে সমস্ত ফাইন্যান্সিয়াল রেকর্ড আর সেলস রিপোর্ট চেক করতে বলে। সেই সাথে ভেন্ডার্সদের পেমেন্টের রিপোর্টের ডিটেলসও চায়। সে বলে যে সে আগামী 2-3 মাসের মধ্যেই পাকিস্তানে আসবে। রুবাবের অনুপস্থিতিতে সে নিশ্চিন্তে সবকিছু করবে। মনসুর আর ওয়াসির মিলে আদিলকে ধরার জন্য একটা প্ল্যান বানায়। ওদিকে মোস্তফা সার্জিনাকে একটা গুড নিউজ দেয় যে তার গেম লঞ্চ হয়ে গেছে। সার্জিনা এতে অনেক খুশি হয়। এদিকে নাতাশার বাকি ফ্রেন্ডরা জেনে যায় যে নাতাশা তার হাজব্যান্ডকে মিথ্যে বলে অন্য কোথাও যায়। তারা তাকে সন্দেহ করতে থাকে, কারণ নাতাশা তাদের সাথেও সময় কাটায় না। এরপর রাতে সার্জিনা আর মোস্তফা তার ল্যাপটপে ওই বড় কোম্পানির গেমের ব্যাপারে ভিডিও দেখেন। তার এই গেমের আইডিয়াটা বাইরের দেশের মানুষের কাছে অনেক ভালো লাগে, তাই এই গেমের আইডিয়াটা জোসেফ নামের একজন তার নিজের নামে চালিয়ে দেয়। জোসেফের আন্ডারেই মোস্তফা কাজ করত। এতে মোস্তফা রেগে গিয়ে তাকে কল করে তার উপর রাগারাগি করতে থাকে। জোসেফ তাকে বলে যে সে তো সামান্য একজন ওয়ার্কার এবং তাকে এর জন্য পে করা হয়েছে। জোসেফ তাকে ফায়ার করে দেয়। মোস্তফা এতে রেগে বাড়ি থেকে বেরিয়ে যায়। বেচারা ভীষণ আপসেট ছিল। সার্জিনা মোস্তফাকে ওই সিইওর সঙ্গে ডিরেক্ট কথা বলতে বলে, কিন্তু মোস্তফা তাকে জানায় যে সিইও তার কথা শুনবে না, সে জোসেফের কথা শুনবে। জোসেফ ইচ্ছে করে তাকে সিইওর সঙ্গে দেখা করায়নি, কারণ সে মোস্তফার আইডিয়াটা নিজের নামে তার সামনে প্রেজেন্ট করত। এদিকে রুবাবের ফ্রেন্ড সালমান তাকে জানায় যে নাতাশা তার হাজব্যান্ডকে মিথ্যে বলে বাইরে চলে যায়। সালমান এটাও বলে যে তার হয়তো কারোর সাথে অ্যাফেয়ার চলছে। এরপর রুবাব আদিলকে ফোন করে তাকে লন্ডনে আসতে বলে, কিন্তু আদিল বলে যে তার এদিকে অনেক বড় দায়িত্ব আছে, তাই সে যেতে পারবে না। এরপর আদিল ফোনটা রেখে মনে মনে বলতে থাকে, আমি তোমাকে ঘৃণা করি। ওদিকে মোস্তফা অনেক চিন্তায় ছিল, কারণ তার জবটা চলে গেছে, এখন ঘর চালানোর টাকাও নেই। তখন সার্জিনা তাকে আশ্বস্ত করে যে তার ইনকামের টাকা দিয়ে তারা এখনো সংসার চালাতে পারবে। পরদিন অফিসে সার্জিনার শরীর খারাপ লাগে। সে তখন গাইনোকোলজিস্টের কাছে গিয়ে জানতে পারে সে প্রেগনেন্ট। এতে সে অনেক খুশি হয়। এরপর সে বাড়ি ফিরলে মোস্তফা তাকে জানায় যে তার একটা জব হয়েছে, 35,000 টাকা স্যালারি। সার্জিনা এত কম অ্যামাউন্ট শুনে আপসেট হয়ে যায়, কারণ সে জানে সামনে তাদের দায়িত্ব আরও বাড়বে। মোস্তফা তাকে বলে যে সে পাশাপাশি অনলাইনেও কিছু করবে। সার্জিনা তখনও তাকে ওই কোম্পানির সিইওর সঙ্গে এই বিষয়টা নিয়ে সরাসরি কথা বলতে বলে, কিন্তু মোস্তফা তাতে রাজি হয় না। এরপর রাতে সার্জিনা খুশি হয়ে মোস্তফাকে জানায় যে সে প্রেগনেন্ট। মোস্তফা সেটা শুনে অবাক হয়ে যায়।
তবে সে বিষয়টাতে খুশি হতে পারে না, কারণ একটা বাচ্চার তো অনেক খরচ। তাদের এখন বাচ্চা পালার সামর্থ্য নেই। কিন্তু মোস্তফা সার্জিনাকে কিছুই বলে না। এরপর মোস্তফা সার্জিনার খেয়াল রাখতে থাকে। পরদিন মোস্তফা অফিসে জয়েনিং ছিল। সার্জিনার মোস্তফা একসঙ্গে অফিসে যায়। অফিসের বাকিরা মোস্তফাকে বলে যে এখানে ডিউটি বেশি আর টাকা কম, তারা অন্য জায়গায় জব পেলে চলে যাবে, তাদের এই টাকায় সংসার চলে না। মোস্তফা এতে আপসেট হয়ে যায়। এরপর রাতে মোস্তফা বাড়ি ফিরে দেখে বাড়িতে মাটন সহ ভালো ভালো সব রান্না করা হয়েছে। মোস্তফা এই খাবারের ব্যাপারে জিজ্ঞেস করলে সার্জিনা বলে যে তার মা এসব পাঠিয়েছে। মোস্তফা এতে রেগে যায়, তার ইগো হার্ট হয়। সে এটা নিয়ে সার্জিনার সঙ্গে রাগারাগি করে উঠে চলে যায়। এরপর আমরা দেখি ওয়াসির প্ল্যান করে আদিলের থেকে সব তথ্য বের করার জন্য কোম্পানিতে একটা মেয়ে এমপ্লয় হিসেবে পাঠায়। ওই মেয়েটা আদিলের অফিসে জব করতে থাকে, আর আদিলও ওই মেয়েটার সঙ্গে লাইন মারার চেষ্টা করতে থাকে। এদিকে রাতে মোস্তফার সংসারের খরচ নিয়ে চিন্তায় ছিল। তখনই তার ফোনে দানিশ সিদ্দিকী নামের একজন বড় গেম ইনভেস্টরের কল আসে। সে তার গেমের অনেক প্রশংসা করে। সে বলে যে তার একটা নতুন গেমিং কোম্পানি ওপেন করতে যাচ্ছে, আর সে মোস্তফাকে সেখানে জব অফার করতে চায়। কিন্তু মোস্তফা তাকে মানা করে দিয়ে কোনো রকমে ফোনটা রেখে দেয়। সার্জিনা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে যে একজন তাকে জব অফার করেছে গেমিং কোম্পানিতে। তখন সার্জিনা তাকে বোঝায় যে তার পুরো কথাটা শোনা উচিত ছিল। পরদিন অফিসে ওই মেয়েটা আদিলকে তার কাজ দ্বারা ইমপ্রেস করতে থাকে। ওই মেয়েটা আদিলের ব্যাপারে সমস্ত ইনফরমেশন ওয়াসিরকে দেয়। পরদিন দানিশ মোস্তফাকে আবারও কল করে। এরপর মোস্তফা তার সঙ্গে দেখা করে। তারা একটা ক্যাফেতে দেখা করে। দানিশ তাকে বলে যে সে অনেক ভালো গেম বানায়, যদি তারা দুজন একসঙ্গে কাজ করে তাহলে অনেক ভালো কিছু করতে পারবে। তবে মোস্তফার কাজ করার কোনো ইচ্ছা ছিল না, তাই সে দানিশের কাছে 2 লাখ টাকা এবং সব প্রজেক্টে 50% শেয়ার দাবি করে। দানিশ এতে চিন্তায় পড়ে যায়। মোস্তফা তাকে সময় নিতে বলে সেখান থেকে চলে যায়। এরপর মোস্তফা বাড়ি গেলে দানিশ সাথে সাথে তাকে কল করে জানায় যে সে তার সব ডিমান্ডে রাজি। দানিশ তাকে তার নতুন অফিসে কাল দেখা করতে বলে। মোস্তফা তার কথা শুনে ভীষণ অবাক হয়। সে সার্জিনাকেও সবকিছু খুলে বলে, সাথে এটাও বলে যে ওই লোকটা নির্ঘাত পাগল আর নয়তো কোনো ফ্রড। তবুও পরদিন সে দানিশের সঙ্গে অফিসে দেখা করতে যায়। দানিশ তাকে 1 মাসের স্যালারি অ্যাডভান্স করে দেয়, সেই সাথে তাকে একটা কন্ট্রাক্ট সাইন করতে বলে। মোস্তফা এতে অনেক অবাক হয়। দানিশ তাকে বলে যে সে ইউএস এর বড় কোম্পানিতে কাজ করেছে। কোম্পানির ভেতরের খবর কোনো না কোনোভাবে জানাই যায়। সে জানতে পেরেছে যে ওই গেম জোসেফ নয়, সে বানিয়েছে। এরপর সেই তার সঙ্গে কন্ট্যাক্ট করেছে। মোস্তফা তখন তাকে জিজ্ঞেস করে যে সেও যে জোসেফের মতো ধোকা দেবে না, এর গ্যারান্টি কি। তখন দানিশ বলে যে এই কন্ট্রাক্ট এই জন্যই সাইন করা হচ্ছে। মোস্তফার এসব বিশ্বাস হচ্ছিল না, তবুও সে কন্ট্রাক্ট সাইন করে। পরদিন মোস্তফা আবার সে অফিসে যায়। দানিশ তার কোম্পানির নাম তাদের দুজনের নাম মিলিয়ে ড্যান মুসা রাখে। এরপর মোস্তফা কাজ শুরু করে। এখান থেকে তার গেমিং এর দুনিয়ার নতুন ক্যারিয়ার শুরু হয়। এদিকে ওই মেয়েটি আদিলের সঙ্গে গল্প করছিল। তখনই আদিলের কাছে কল আসে। তখন ওই মেয়েটি সেখান থেকে চলে যায়। সাহাব নামের একটা লোক তাকে কল করে। আদিল তার সঙ্গেও বিজনেস ডিল করেছিল, কিন্তু সে তাকে তার প্রফিটের টাকা এখনো দেয়নি। তাই সাহাব তাকে কল করে তার টাকা চায়। সাহাব তাকে এক্সপোর্ট ইম্পোর্টে হেল্প করেছে, কিন্তু আদিল তাকে কোনো টাকা দেয়নি। তাই সে হুমকি দেয় যে আদিল যদি তার সঙ্গে চালাকি করার চেষ্টা করে তাহলে সে মনসুর খানকে সব জানিয়ে দেবে যে আদিল কিভাবে তার কোম্পানির সঙ্গে 2 নাম্বারি করেছে। আদিল এতে বেশ চিন্তায় পড়ে যায়। ওদিকে মোস্তফা দিন রাত জেগে কাজ করে গেম বানাতে শুরু করে। মোস্তফা তার কাজে অনেক ব্যস্ত হয়ে যায়, যার কারণে সে সার্জিনাকেও সময় দিতে পারে না। পরদিন আদিল ওই মেয়েটার সঙ্গে ক্যাফেতে ডেট করে। সেই সাথে তার কম্পিউটারের কিছু বিষয় নিয়ে আলোচনাও করে। আদিলের কল আসলে সে বাইরে চলে যায়। ওই মেয়েটা সেই সুযোগে তার ল্যাপটপ থেকে তার অ্যাকাউন্টের সমস্ত ডেটা নিয়ে নেয়। আদিলকে সাহাব কল করেছিল। সে তার কাছে তার টাকা চাইতে থাকে। আদিল তাকে জানায় যে তার সব টাকা বাইরে আটকে আছে, সে টাকা পেলে সাহাবকেও তার টাকা দিয়ে দেবে। সাহাব আবারও তাকে হুমকি দেয় যে তুমি যদি টাকাটা না দাও তাহলে আমি মনসুরকে সবকিছু বলে দেব, আর সে নিজের কোম্পানির রেপুটেশন বাঁচানোর জন্য আমাকে সব টাকা দিয়ে দেবে। সেটা শুনে আদিল আরো বেশি টেনশনে পড়ে যায়। এরপর ওই মেয়েটা গিয়ে ওয়াসিরের সঙ্গে দেখা করে। ওই সাহাব নামের লোকটার ব্যাপারে তাকে জানায়। ওয়াসির বলে, সাহাব হোসেন আমাদের কাস্টম এজেন্ট। এর মানে আদিল বড় কোনো গেম খেলছে। এরপর আদিল ইজাজ নামের একজন লোকের সঙ্গে দেখা করে। সেও তাদের সঙ্গে যুক্ত ছিল। আদিল বলে যে সাহাব তাকে হুমকি দিচ্ছে, কিন্তু তার সব টাকা তো এখনো বাইরে, সেগুলো রিট্রিভ হতে তো সময় লাগবে। তখন এজাজ তাকে বলে যে তার সব টাকা এভাবে বাইরে পাঠিয়ে দেওয়াটা উচিত হয়নি। তখন আদিল বলে যে সে তার টাকাগুলো অ্যাকাউন্টে রাখতে চায়নি,
এখন সাহাবের মুখ তাকে বন্ধ করতেই হবে। এজাজ তাকে বলে যে তার জন্য 4-5 কোটি টাকা জোগাড় করা বড় কোনো বিষয় নয়। কোনোভাবে সে যেন সাহাবের মুখ দ্রুত বন্ধ করে। এই কারণে আগামী 1 সপ্তাহের মধ্যে আদিলের 5 কোটি টাকার প্রয়োজন ছিল। সে সিদ্ধান্ত নেয় যে সে তার বাবার বাড়িটা বিক্রি করে দেবে। তাই সে ইজাজকে বায়ার খুঁজতে বলে। রাতে ওই মেয়েটা ওয়াসিরকে সমস্ত ডেটা পাঠিয়ে দেয়। ওয়াসির সেখানে হিসাবের অনেক গরমিল দেখতে পায়। ওয়াসির সেগুলো চেক করে কপি করে নেয়। এরপর সেগুলো মনসুরকে পাঠিয়ে দেয়। এদিকে আদিল বাড়ি গিয়ে তার বাবা মাকে বলে যে সে তাদের জন্য একটা ভালো ফ্ল্যাট কিনেছে, কিন্তু ইফতিখার সেখানে যেতে রাজি হয় না। তখন আদিল তাকে জানিয়ে দেয় যে এই বাড়ি 5 কোটি টাকা বিক্রি করার ডিল হয়েছে। ইফতিখার এই বাড়ি বিক্রি করতেও রাজি হয় না। ওদিকে মনসুর রুবাবকে বলে যে মালিক ইন্ডাস্ট্রি কিকব্যাকস করছে, তাদের ইম্পোর্টসের ডিল করে তাদের থেকে অ্যাডভান্টেজ নিচ্ছে, তাদের কোম্পানির সিক্রেটস আর ইনফরমেশন ব্যবহার করে টাকা কামাচ্ছে। রুবাব এসবের কিছুই বিশ্বাস করতে চায় না। মনসুর তাকে ব্যাংকের স্টেটমেন্ট দেখতে বলে। সে বলে যে গত 6 মাসে তার দুবাইয়ের অ্যাকাউন্টে 4 কোটি টাকা ট্রান্সফার করিয়েছে। তার মায়ের নামে এই অ্যাকাউন্ট, তাই সে নিজেই হ্যান্ডেল করছে। আর এই টাকা দুবাই থেকে ব্রাজিলেরও একটা প্রাইভেট অ্যাকাউন্টে জমা হচ্ছে। মনসুর রুবাবকে বলে অনেক বিশ্বাস করেছো তাকে, সে আমাদের পেছনে ছুরি চালিয়েছে। ওয়াসির আমাকে বারবার অ্যালার্ট করেছিল। আমিও চিন্তায় ছিলাম যে আমাদের বিজনেস কেন নিচের দিকে যাচ্ছে, আমাদের ক্লায়েন্টস, আমাদের ডিস্ট্রিবিউটরদের বিশ্বাস কেন আমাদের ওপর থেকে উঠে যাচ্ছে, সমস্ত অর্ডার মালিকদের ইন্ডাস্ট্রির কাছে কেন যাচ্ছে। রুবাব এই সব কিছু দেখে চিন্তায় পড়ে যায়। এদিকে আদিল তার ফ্যামিলিকে বোঝায় যে সে চায় তার ফ্যামিলি একটা ভালো বাড়িতে থাকুক। ইফতিখার তাকে জানায় যে সেই বাড়ি ছাড়বে না, এটা তাদের বৃদ্ধ বয়সের সাথী হবে। আদিল তাকে বলে যে ওই বাড়িটাও তাদের নামেই হবে। সে চায় এই বাড়িটা বিক্রি করে সিদ্রা আর মোস্তফাকে তাদের অংশ দিক। এতে মোস্তফারও একটা ফিউচার হবে, তার নিজের এতে কোনো লাভ নেই। কিন্তু তার বাবা যদি এতে রাজি না হয় তাহলে সে ব্রোকারকে মানা করে দেবে, যদিও এতে সে অনেক অপমানিত হবে। শাগুফতা তখন ইফতিখারকে বোঝায়, তবুও ইফতিখার রাজি হয় না। শাগুফতা নিজেদের লাভের কথা ভেবে আদিলকে এই বাড়ি বিক্রির পারমিশন দিয়ে দেয়। তখন আদিল ইফতিখারকে মোস্তফার ব্যাপারে কথা বলে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। ইফতিখার না চাইতেও একটা পর্যায়ে রাজি হয়ে যায়। এদিকে মনসুর রুবাবকে বলে যে দেখো, মিডল ক্লাসরা সবসময় মিডল ক্লাসই থাকে, সে তোমাকে শুধুমাত্র টাকার জন্য বিয়ে করেছে। রুবাব তখন ইমোশনাল হয়ে আদিলের সঙ্গে কথা বলতে চায়, কিন্তু মনসুর তাকে বলে যে যা করতে হবে গোপনে করতে হবে। আদিলকে হাতে নাতে ধরার জন্য তাদের প্রমাণ জোগাড় করতে হবে, তাই তাদেরকে সাবধানে কাজ করতে হবে। এদিকে আদিল তাদের বাড়ি বিক্রি করে দেয়। এরপর সে তার বাবা মাকে রুবাবের বাড়িতে নিয়ে যায়। সে তার বাবা মাকে মিথ্যে বলে যে তাদের নতুন অ্যাপার্টমেন্টের রেনোভেশন চলছে, তাই তাদেরকে এখানে নিয়ে এসেছে। কিন্তু সত্যিটা হলো আদিল কোনো অ্যাপার্টমেন্টই কেনেনি। কিনবে কিভাবে? ওই সব টাকা তো সে সাহাবকে দিয়েছে। এদিকে রুবাব আর মনসুর একসাথে পাকিস্তানে আসার সিদ্ধান্ত নেয়। মনসুরের সন্দেহ ছিল যে আদিল হয়তো মালিক ইন্ডাস্ট্রির সঙ্গে আরও অনেক কিছু ডিল করেছে। এরপর রুবাব পাকিস্তানে ফিরে আসে। সে এমন ভান করে যেন কিছুই জানে না, তাই আদিলও কিছুই টের পায় না। তবে রুবাবের ফিরে আসাতে সে একটু চিন্তায় পড়ে যায়। এরপর আদিল তার বাবা মায়ের সঙ্গে একই টেবিলে খাবার খেতে চায়, কিন্তু রুবাব তাদের খাবার রুমে পাঠিয়ে দিতে বলে। সে আদিলকে জিজ্ঞেস করে যে আদিল কার পারমিশনে তার বাবা মাকে এই বাড়িতে এনেছে। সেই সাথে এটাও জানিয়ে দেয় যে কেউ তার প্রাইভেসিতে ইন্টারফেয়ার করুক, এটা সে একদমই চায় না। সে আদিলদের বাড়িতে কিছুদিন থেকেছিল বলে এমন না যে তার বাবা মাকে সারা জীবনের জন্য অ্যাডাপ্ট করে নেবে। আদিল তখন মিথ্যে বলে যে তাদের বাড়িটা বিক্রি করে দিতে হয়েছে, কারণ সিদ্রার হাজব্যান্ডের টাকার প্রয়োজন, তাই সিদ্রা তার অংশ চাইছে। ঘটনাক্রমে শাগুফতা এই সব কথা শুনতে পাচ্ছিল। শাগুফতা বুঝতে পারে যে আদিল তাকে মিথ্যে বলেছে। রুবাব তখন বলে এটা তার বাড়ি, কোনো ওল্ড এজ হোম নয়। শাগুফতা তার কথা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু সে ইফতিখারকে এই ব্যাপারে কিছুই জানায় না। পরদিন আদিল তার গাড়ি নিয়ে বের হলে রাস্তায় একটা লোক টোলের জন্য তাকে আটকায়। আদিল লোকটাকে তার কার্ড দেয়, কিন্তু তার কার্ড কাজ করছিল না। রুবাব তার অ্যাকাউন্টের সমস্ত ট্রানজ্যাকশন বন্ধ করে দিয়েছিল। সে রুবাবকে এ ব্যাপারে জিজ্ঞেস করলে রুবাব বলে যে কোম্পানির লস হচ্ছে, তাই তাকে এসব করতে হয়েছে। আদিল এটা নিয়ে তার সঙ্গে রাগারাগি করতে থাকে। তখন রুবাবও রেগে গিয়ে বলে যে তার অফিসে তার সঙ্গে কেউ এভাবে কথা বলতে পারে না, কারণ সে এই কোম্পানির এমডি। ওদিকে মোস্তফা তার অফিসের কাজে এতটাই ব্যস্ত হয়ে যায় যে সার্জিনার খেয়ালও ঠিকমতো রাখতে পারে না, যার কারণে তাদের মধ্যে দূরত্ব তৈরি হয়। সার্জিনা একাই চেক আপের জন্য হসপিটালে যায়। ডক্টর তাকে জানায় যে তার বিপি অনেক হাই থাকে, সে ঠিক থাকলে তার বাচ্চাও সুস্থ থাকবে। সার্জিনা অনেক চেষ্টা করেও নিজেকে ঠিক রাখতে পারে না, সে অনেক একা ফিল করে। এদিকে আদিল বাড়িতে আসলে শাগুফতা তাকে জিজ্ঞেস করে যে সে তাদের বাড়ি কেন বিক্রি করেছে।
সেই সাথে এটাও জানিয়ে দেয় যে সে আদিলদের গতকালকের কথা সবকিছু শুনেছে। কিন্তু আদিল বলে যে সে অনেক টায়ার্ড। শাগুফতা তখন থেকে ব্লেম করতে শুরু করে যে আদিল তাদেরকে এইভাবে ধোঁকা দিয়েছে, তাদেরকে এই বয়সে বাড়ি ছাড়া করেছে। তখন আদিল তাকে বোঝায় যে তার সব টাকা বাইরে আটকে আছে, টাকাটা পেয়ে গেলেই তাদের বাড়ি তাদেরকে ফিরিয়ে দেবে। এরপর সিদ্রা ইফতিখারকে কল করে জিজ্ঞেস করে যে তারা কোথায় আছে। সে বাড়িতে গিয়েছিল, কিন্তু সেখানে তো তালা লাগানো। সিদ্রা তাদের বাড়ি বিক্রির ব্যাপারে কিছুই জানতো না। ইফতিখার তাকে বলে যে সে তো ভেবেছে তার মা তাকে সব বলে দিয়েছে এবং আদিল তার অংশের টাকার চেক তাকে পাঠিয়েও দিয়েছে। সিদ্রা এসবের কিছুই বুঝতে পারে না। ইফতিখার সিদ্রাকে বলে আদিল তার বাড়ি বিক্রি করে দিয়েছে আর এখন তারা রুবাবের বাড়িতে থাকছে। এদিকে সার্জিনা মোস্তফাকে ইগনোর করতে থাকে, কারণ তাদের মধ্যে ঝগড়াই বেশি হতো। মোস্তফার টাকাকেই বেশি ইম্পর্টেন্স দিত, যা সার্জিনার একদম ভালো লাগতো না। সার্জিনা বলে যে সে টাকার জন্য এত ব্যস্ত হয়ে গেছে যে স্ত্রী আর বাচ্চার কথাও ভুলে গেছে। তখন মোস্তফা বলে সে যা করছে তার আর তার বাচ্চার জন্যই তো করছে। এসব নিয়ে সার্জিনা এবং তার মধ্যে ঝগড়া হয়। সার্জিনা বলে, তুমি তো প্রথম দিন থেকেই খুশি নও, এখন বলেই দাও যে বাচ্চাটা চাও না। মোস্তফা তখন রেগে গিয়ে বলে, হ্যাঁ আমি বাচ্চা চাই না, কারণ বাচ্চা শুধু জন্ম দিলেই হয় না, আমাদের বাচ্চা পালার সিচুয়েশন নেই। আমরা এই পরিবেশে আমাদের বাচ্চাকে কিভাবে বড় করব? এই নোংরা পরিবেশ থেকে বের হওয়ার জন্যই এত পরিশ্রম করছি, যাতে বাচ্চাকে ভালো একটা পরিবেশে বড় করা যায়। সার্জিনা এসব শুনে অবাক হয়ে যায়। সে বলে, তুমি পরিশ্রম করো তাই না? আমি যে মোস্তফাকে ভালোবেসেছিলাম তুমি সে নও, টাকার পেছনে পড়ে আছো তুমি। আমাদের বাচ্চাটা কত অভাগা দেখো, জন্ম নেওয়ার আগেই সে বুঝে গেছে যে তার বাবা তাকে বোঝা মনে করে। মোস্তফা তখন তাকে বলে যে তাদের আগে থেকেই প্ল্যান করা উচিত ছিল, কিন্তু যা হয়ে গেছে সেটা তো আর ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। তাই সে টাকা ইনকাম করে তার বাচ্চাকে এই নোংরা পরিবেশ থেকে নিয়ে যাবে। সার্জিনা এতে অনেক কষ্ট পায়, মোস্তফাও অনেক কষ্ট পায়। সে বলে, কিভাবে বলে দিলে যে আমার বাচ্চা আমার জন্য বোঝা? আমি এটা সেলিব্রেট করছি না বলে এই নয় যে আমি হ্যাপি নই। বাবা হিসেবে আমি আমার সন্তানকে একটা সুন্দর জীবন দিতে চাই। সার্জিনা তখন আর কথা বাড়ায় না। এরপর সে একাই বাজার করে আর মোস্তফা তার অফিসের কাজে ব্যস্ত হয়ে যায়। সে অনেক রাতে বাড়ি ফেরে। ততক্ষণে সার্জিনা ঘুমিয়ে যায়। এতে তাদের দেখা অনেক কম হয়। সার্জিনা প্রতি রাতে মোস্তফার জন্য অপেক্ষা করে, কিন্তু মোস্তফার অনেক লেট হওয়াতে সে একটা চিরকুটের নোট লিখে বোর্ডে লাগিয়ে রেখে ঘুমিয়ে পড়ে। কিন্তু মোস্তফা বাড়ি ফিরে সেগুলো খেয়ালও করে না। সার্জিনা এসব নিয়ে অনেক ডিপ্রেসড থাকতে শুরু করে। রুবাবের ফিরে আসার পর আদিল নাতাশার সঙ্গে তেমন সময় কাটাতে পারে না। নাতাশা আদিলকে রুবাবের সঙ্গে দেখে ইনসিকিউর ফিল করে, তাই সে আদিলের সঙ্গে মিট করে। গাড়িতে আদিল তাকে বলে যে সে কিছুদিনের জন্য রুবাবের সঙ্গে কাটাবে, এরপর সে নাতাশার সঙ্গে থাকবে। পরদিন সকালে মোস্তফা ব্রেকফাস্ট না করেই চলে যায়। সে সার্জিনাকে বলে যে আজও তার আসতে দেরি হবে, তাই সার্জিনা যেন ঘুমিয়ে পড়ে। এদিকে আদিল রুবাবের বিহেভিয়ারের জন্য তার উপর সন্দেহ করছিল। ইজাজ আদিলকে পরামর্শ দেয় যে মনসুর তাকে সন্দেহ করে থাকলে রুবাবের মাধ্যমে সে তাকে ম্যানেজ করতে পারবে, কারণ রুবাব তাকে ভালোবাসে, তাই সে তার জন্য সবকিছু করবে। যে কারণে আদিল রুবাবের সঙ্গে সময় কাটানোর জন্য তাকে বলে যে আজ তাকে নিয়ে লং ড্রাইভে যাবে, তার ফেভারিট রেস্টুরেন্টে রোম্যান্টিক ডিনার করবে। আদিল তার সঙ্গে অনেক রোম্যান্টিক কথা বলছিল, কিন্তু রুবাব তো আদিলের ব্যাপারে সবকিছুই জানতো, তাই সে তেমন একটা খুশি হয় না। এরপর আদিল তাকে নিয়ে লং ড্রাইভে যায়। গাড়িতে রুবাব একটা কানের দুল দেখতে পায়, যেটা কিনা নাতাশার ছিল। সে আদিলকে তার জন্য ফুল কিনে আনতে বলে। আদিল বাইরে গেলে সে ওই কানের দুলটা তুলে নেয়। সে বুঝে যায় এটা নাতাশার, কারণ নাতাশা একবার বলেছিল যে এই ইয়াররিংটা সালমান তাকে গিফট করেছিল। রুবাব বুঝতে পারে যে আদিল তাকে চিট করছে, কিন্তু সে কিছুই বলে না। এরপর আদিল তার জন্য ফুল আনলে সে তার সঙ্গে স্বাভাবিকভাবেই আচরণ করে। পরদিন সার্জিনার মা মুর্তজাকে বলে যে সার্জিনার জন্য তার অনেক চিন্তা হচ্ছে। ওদিকে রুবাব বাড়ি ফিরে ওই কানের দুলটা হাতে নিয়ে বলে, টাকার বিষয়টা আমি না হয় ক্ষমা করে দিতাম, কিন্তু এই বিশ্বাসঘাতকতার কারণে আমি তোমাকে কখনোই ক্ষমা করব না। তুমি নাতাশার সঙ্গে ডেট করছো, আমিও তোমাকে তোমার স্ট্যান্ডার্ড দেখিয়ে দেব। এরপর রুবাব আদিলকে বলে যে কাল তার বার্থডে উপলক্ষে তার জন্য পার্টি অ্যারেঞ্জ করেছে। তখন আদিল অবাক হয়ে বলে যে তার বার্থডে তো 2 মাস আগেই চলে গেছে। তখন রুবাব তাকে বলে যে এই 2 মাস সে এখানে ছিল না, তাই সে আবার সবার সঙ্গে তার বার্থডে সেলিব্রেট করতে চায়। রুবাব তাকে বলে যে সে তার জন্য একটা বড় সারপ্রাইজ প্ল্যান করেছে। ওদিকে সার্জিনা খুব আপসেট ছিল। সে বলে, আমি তোমার উপর রেগে আছি মোস্তফা, আমি চাই তুমি আমার রাগ ভাঙাও। এদিকে মোস্তফার অফিসে একজন বড় বিজনেসম্যান 50 কোটি টাকা ইনভেস্ট করতে চায়। মোস্তফা অনেক বড় একজন ইনভেস্টর জোগাড় করে ফেলেছে, এতে তাদের কোম্পানি অনেক এগিয়ে যাবে।
এবং মোস্তফারও ভাগ্য খুলে যাবে। এরপর এই বড় বিজনেসম্যান মোস্তফার সঙ্গে মিট করতে আসে। মোস্তফা সার্জিনাকে নিয়ে অনেক চিন্তা করে। সে উপলব্ধি করতে পারে যে টাকা ইনকাম করার জন্য সে সার্জিনাকে সময় দিতে পারছে না। সে তাড়াতাড়ি বাড়ি ফিরতে চায়, কিন্তু অফিসের কাজের জন্য তার আজও দেরি হয়ে যায়। সে বাড়ি এসে দেখে সার্জিনা ঘুমিয়ে পড়েছে। এরপর দানিশ মোস্তফাকে কল করে ভোরে অফিসে আসতে বলে, যার ফলে সার্জিনা ঘুম থেকে ওঠার আগেই মোস্তফা বেরিয়ে যায়। সার্জিনা বুঝতেই পারে না যে গতরাতে মোস্তফা বাড়ি এসেছিল নাকি আসেনি। সে মোস্তফাকে ভয়েস নোটে জিজ্ঞেস করে যে সে কি রাতে অফিসেই ছিল। তবে যাই হোক না কেন, সে যেন তার ব্রেকফাস্ট এবং লাঞ্চ সময় মতো করে নেয়। মোস্তফাও তাকে ভয়েস নোটে বলে যে সে রাতে বাড়িতে এসেছিল, সে ঘুমাচ্ছিল তাই তাকে ডাকেনি। মিটিংয়ের কারণে তাকে তাড়াতাড়ি চলে আসতে হয়েছে। ওদিকে রুবাব শাগুফতা এবং ইফতিখারকে বার্থডে পার্টির জন্য রেডি হতে বলে। এদিকে সার্জিনার শরীর অনেক খারাপ হয়ে যায়। সে মোস্তফাকে কল করে, কিন্তু মোস্তফার ফোনে চার্জ না থাকায় সেটা বন্ধ হয়ে যায়। সার্জিনা তখন ডক্টর ফৌজিয়ার সঙ্গে কথা বলার জন্য হসপিটালে কল করে। এদিকে অফিসের মিটিংয়ে ওই বিজনেসম্যান মোস্তফার কাজের অনেক প্রশংসা করে। তখন মোস্তফা সার্জিনার কথাগুলো মনে করে। সার্জিনা তাকে বলেছিল যে কেউ তার ট্যালেন্ট চুরি করতে পারবে না, সে একদিন সফল হবেই। মোস্তফাও তখন মনে মনে বলে, তুমি ঠিক বলেছিলে সার্জিনা, তোমার কথাই সত্যি হয়ে গেছে। মোস্তফা তাদের ডিল সাইন করে। এদিকে সার্জিনা বাড়িতে একাই ছিল। সে অনেক কাঁদতে থাকে। তার কান্না শোনার মতো বাড়িতে কেউই ছিল না। ওদিকে রাতে আদিলের বার্থডে পার্টির আয়োজন হয়। সেখানে নাতাশা এবং তার হাজব্যান্ড সালমানও এসেছিল। রুবাব সেখানে এলে নাতাশা তাকে জিজ্ঞেস করে যে সে কেমন আছে। সে নাতাশাকে বলে যে সে বলবে, তবে সবাই আসার পর। তার এই কথাটা আদিল এবং নাতাশার কাছে অনেক অদ্ভুত লাগে। এই পার্টিতে রুবাব তার বড় বড় গেস্টদেরকে ইনভাইট করে। সবাই পার্টি এনজয় করছিল। এরই মাঝে রুবাব সালমানকে গিয়ে বলে যে সে নাতাশাকে ভালোবাসার সময় দিতে পারেনি, তাই রুবাবের এটা নিয়ে খুব আফসোস হচ্ছে। সালমান তখন হেসে বলে, এটা তোমাকে কে বলল? নাতাশার তখন রুবাবের ওপর সন্দেহ হয়। রুবাব সালমানকে বলে যে এই জন্যই নাতাশা অন্যের হাজব্যান্ডকে লাইন মারতে শুরু করেছে। এটা শুনে আদিল আর নাতাশা অবাক হয়ে যায়। আদিল রুবাবকে বলে, তুমি এসব কি বলছো? রুবাব তখন নাতাশার কানের দুল বের করে সালমানকে দেখিয়ে বলে যে এটা তো সালমান নাতাশাকে অ্যানিভার্সারিতে গিফট করেছিল, এটা সে আদিলের গাড়ি থেকে পেয়েছে। আদিল রুবাবকে বলে যে কারোর সাথে গাড়িতে বসা কি কোনো অপরাধ? রুবাব বলে, না, অপরাধ নয়, তবে নিজে বিবাহিত হওয়া সত্ত্বেও অন্যের স্ত্রীর সঙ্গে অ্যাফেয়ার চালানো অনেক বড় অপরাধ। আদিল সেটা শুনে হতবাক হয়ে যায়। এই পার্টিতে সে তার নতুন বিজনেসের লোকেদেরকেও ইনভাইট করেছিল এবং তার বাবা মাও সেখানে ছিল। রুবাব তখন সবার সামনে অ্যানাউন্স করে যে সবাই বার্থডে, ফ্রেন্ডশিপ ডে এগুলো সেলিব্রেট করে, কিন্তু আজ আমরা সেলিব্রেট করব এমন একটা বিষয় যেখানে একজন স্ত্রী জানতে পেরেছে যে তার হাজব্যান্ড একজন চিটার আর ফ্রড। আদিল রুবাবকে বাধা দেওয়ার চেষ্টা করে, কিন্তু রুবাব তাকে ইগনোর করে তার অ্যানাউন্সমেন্ট কন্টিনিউ করে। সে আদিলের সমস্ত অপকর্ম প্রমাণ সহকারে সবার সামনে তুলে ধরে। সে প্রথমে বলে যে তার হাজব্যান্ড আদিলকে তার ছোটবেলার বেস্ট ফ্রেন্ড নাতাশার সঙ্গে বুরবানে একসঙ্গে দিন রাত দেখা গেছে, তাও আবার 3 দিন। আর তারই দেওয়া ক্রেডিট কার্ডের টাকা আদিল নাতাশার পেছনে খরচ করেছে। সালমান এসব শুনে রেগে সেখান থেকে চলে যায়। তার পেছন পেছন নাতাশাও যায়। এরপর রুবাব ইফতিখার আর শাগুফতাকে বলে যে সে তাদেরকে ভালোবাসত, তাই সে ইফতিখারের চিকিৎসার জন্য টাকাও দিয়েছে, কিন্তু তারা আর তাদের ছেলে তাকে শুধুমাত্র টাকার জন্য ইউজ করেছে। রুবাব সবাইকে মোবাইলে ভিডিও বানাতে বলে। এরপর সে সবার সামনে আদিলের মুখে তার কেক ছুঁড়ে দেয়। এদিকে মোস্তফা অনেক খুশি ছিল। দানিশ তাকে একটা নতুন বাড়ির চাবি দেয়, যার ভাড়া 1.5 লাখ টাকা। মোস্তফা এখন ধনী হয়ে যায়। সে সার্জিনা এবং তার বাচ্চার জন্য অনেক বড় আর সুন্দর বাড়ি কেনে। ওদিকে পার্টি শেষে রুবাব আদিলকে অনেক অপমান করে। এরপর আদিলের সঙ্গে কিছু লোক দেখা করতে আসে। তারা আদিলকে অ্যারেস্ট করতে এসেছিল। তাদের মধ্যে থাকা কাস্টম অফিসার বলে আদিলের পাঠানো মাল থেকে অনেক ব্যান্ড কেমিক্যাল বের হয়েছে, যেগুলো কিনা এখন কাস্টমসের কাস্টাডিতে আছে। আদিল সেটা অস্বীকার করে এবং অফিসারকে পাল্টা প্রশ্ন করে যে তার কাছে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে কিনা। অফিসারও তখন তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে সমস্ত ওয়ারেন্ট সঙ্গে করেই এনেছে। আদিল তখন ভীষণ ঘাবড়ে যায়। সে বলতে থাকে এই সবকিছু রুবাব এবং তার বাবার ষড়যন্ত্রে হয়েছে। তখন রুবাব বলে ওঠে, আমি তো এখনো এই শক থেকে বের হতে পারিনি যে তুমি নিজের ক্লায়েন্টের থেকে কিকব্যাকস নিয়েছো, আর এখন তুমি মানুষের জীবন নিয়ে খেলছো। আর কত নিচে নামবে? এরপর অফিসাররা আদিলকে অ্যারেস্ট করে নিয়ে যায়। এদিকে সার্জিনা বাড়িতে একা ছিল। তখনই কারেন্ট চলে যায়। সে মোমবাতি জ্বালানোর জন্য ওঠে, কিন্তু অন্ধকারে পা পিছলে পড়ে যায়। এতে তার অবস্থা অনেক খারাপ হয়ে পড়ে। সে আস্তে আস্তে হামাগুড়ি দিয়ে ফোনের কাছে গিয়ে তার মাকে ফোন করে, কিন্তু কেউ তার ফোনটা রিসিভ করে না।
এরপর সে অজ্ঞান হয়ে যায়। মোস্তফা সার্জিনার জন্য ফুল আর কেক নিয়ে আসে। ঘর অন্ধকার দেখে সে সার্জিনাকে খুঁজতে শুরু করে। সে সার্জিনাকে পড়ে থাকতে দেখে ভীষণ ভয় পেয়ে যায়। এরপর মোস্তফা তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। মিসড কল দেখে সালমাও কল ব্যাক করে, কিন্তু সার্জিনা তখন কলটা রিসিভ করার মতো অবস্থায় ছিল না। তাই সালমা তখন মোস্তফাকে ফোন করে। মোস্তফা তাদেরকে সার্জিনার ব্যাপারে জানালে মুর্তজা আর সালমা ছুটে আসে হসপিটালে। ডক্টর জানায় যে সার্জিনার অবস্থা অনেক ক্রিটিক্যাল, তার বাচ্চা মারা গেছে এবং তার জীবনেরও ঝুঁকি আছে। এটা শুনে মোস্তফা অনেক কষ্ট পায়। মুর্তজা মোস্তফাকে এসবের জন্য দোষ দিতে থাকে। সে বলতে থাকে যে তারা মোস্তফাদেরকে তাদের বাড়িতে শিফট হতে বলেছিল, কিন্তু মোস্তফা তার ইগোর কারণে রাজি হয়নি। তাহলে সে কেন তার মেয়ের খেয়াল রাখতে পারেনি? সার্জিনার কিছু হলে সে মোস্তফাকে ছাড়বে না। মোস্তফাও এতে অনেক গিল্ট ফিল করতে থাকে। এদিকে মোস্তফার বাবা মাকেও রুবাব তার বাড়ি থেকে বের করে দেয়। তাদের যাওয়ার মতো কোনো জায়গা ছিল না, তাই তারা রাস্তায় দাঁড়িয়ে থাকে। শাগফতা ততক্ষণে নিজের ভুল বুঝতে পারে। সে বলে যে মোস্তফা এবং সার্জিনাকেও সে এভাবেই রাতে বের করে দিয়েছিল। হয়তো মোস্তফাদের অবস্থাও এখন তাদের মতোই হয়েছিল। এসব কথা ভেবে ভীষণ আক্ষেপ হতে থাকে শাগফতার। এরপর তারা সিদ্রাদের বাড়িতে যায়। শাগফতা সিদ্রাকে সবকিছু বলে দেয়। মোস্তফা বাড়ি ফিরে এসে সার্জিনাকে অনেক মিস করতে থাকে। সে তার ভুল বুঝতে পারে। সে ওয়ালে সার্জিনার লাগানো চিরকুট দেখতে পায়। সেখানে লেখা ছিল, আমি আজও একাই ডিনার করেছি। মোস্তফা সেগুলো হাতে নিয়ে কাঁদতে শুরু করে। এরপর সে হসপিটালে গিয়ে সার্জিনার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চাইতে থাকে। এদিকে রুবাবকে তার ফ্রেন্ড কল করে জানায় যে নাতাশা সুইসাইড করার চেষ্টা করেছে, আর সালমানও তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। রুবাব তাকে বলে যে সেও আদিলের থেকে ডিভোর্স নিচ্ছে। রুবাবের ফ্রেন্ড তাকে জানায় যে আদিলের সব ভিডিও ভাইরাল হয়ে গেছে। এদিকে পরদিন সার্জিনার জ্ঞান ফিরলে সে তার বাচ্চা মারা যাওয়ার খবর শুনে কান্নায় ভেঙে পড়ে। তখন মোস্তফা সার্জিনাকে বলে যে তাকে হসপিটাল থেকে ছুটি দেওয়া হবে। সার্জিনা তখন তার মাকে বলে যে সে তার সঙ্গে তার বাড়িতেই যাবে। এদিকে সিদ্রার শাশুড়ি তাদের সঙ্গে আলোচনা করে যে সিদ্রার বাবা মা এখানে কতদিন থাকবে, তাদের তো এখন কোনো বাড়িও নেই। এসব শাগুফতা শুনতে পায়। সে তখন উপলব্ধি করতে পারে যে সেও তো সার্জিনাকে তার বাড়ির বোঝা মনে করত, আর এখন তারা সবার বোঝা হয়ে গেছে। এরপর আমরা দেখি আদিল অপরাধী হিসেবে প্রমাণিত হয় এবং তাকে জেলে ঢোকানো হয়। এদিকে সার্জিনাকে সালমা বাড়িতে নিয়ে যায়। যাওয়ার সময় সার্জিনা মোস্তফার সাথে একটা কথাও বলে না, এমনকি তার দিকে ফিরেও পর্যন্ত তাকায় না। মোস্তফা তার নতুন বাড়িতে গিয়ে সার্জিনার জন্য কাঁদতে শুরু করে। সে টাকার পেছনে ছুটতে গিয়ে নিজের স্ত্রী সন্তানকে হারিয়ে ফেলেছিল। সার্জিনাও অনেক আপসেট ছিল। তার মা তাকে মোস্তফার ব্যাপারে ভাবতে বলে, কিন্তু সার্জিনা তাকে বলে দেয় যে সে আগের মোস্তফা নেই, যাকে সার্জিনা ভালোবেসেছিল। এখন সে যেমন হয়ে গেছে মনে হয় না তার সঙ্গে সার্জিনা জীবন কাটাতে পারবে। ওদিকে রাতে ইফতিখারের শরীর আবার খারাপ হয়ে যায়। শাগুফতা তখন মোস্তফাকে কল করে জানায় যে তার বাবা অনেক অসুস্থ হয়ে পড়েছে এবং সে তাকে হসপিটালে নিয়ে গেছে। শাগুফতা তাকে সব ঘটনা খুলে বলে। এরপর মোস্তফা হসপিটালে যায়। সে হসপিটালের বিল, ওষুধের খরচ সবকিছু নিজে দেয়। এরপর মোস্তফা তার বাবা মাকে তার নতুন বাড়িতে নিয়ে যায়। শাগুফতা জিজ্ঞেস করে যে এই বাড়ি কার। মোস্তফা বলে এটা সে ভাড়া নিয়েছে। শাগুফতা তখন সার্জিনার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মোস্তফা তাকে ইগনোর করে চলে যায়। মোস্তফা সার্জিনাকে কল করে, কিন্তু সার্জিনা ফোনটা কেটে দেয়। পরদিন সকালে শাগুফতা আবারও মোস্তফাকে সার্জিনার ব্যাপারে জিজ্ঞেস করে, কিন্তু মোস্তফা এবারও তাকে ইগনোর করে। ইফতেখার তাকে জিজ্ঞেস করে যে সার্জিনা কবে আসবে। মোস্তফা তখন বলে দেয় যে সে জানে না সার্জিনা কবে আসবে, আর এটাও জানে না যে সে আদৌ আসবে কিনা। শাগুফতা তখন অনুতপ্ত হয়ে বলে যে সে সার্জিনার কাছে ক্ষমা চাইবে, কারণ সে তার সঙ্গে অনেক অন্যায় করেছে। তখন মোস্তফা বলে তার ক্ষমার প্রয়োজন নেই, ক্ষমার সময় কেটে গেছে। সার্জিনা তাকে ছেড়ে চলে গেছে। শাগুফতা এর কারণ জিজ্ঞেস করলে মোস্তফা বলে যে এই বাড়ি, গাড়ি, টাকা পয়সা সব সে অর্জন করেছে, কিন্তু যার জন্য সেই সব জমা করতে চেয়েছে তাকেই হারিয়ে ফেলেছে। মোস্তফা তাদেরকে বলে, তোমরা আমার বাবা মা, কিন্তু দেখো তোমরা আমাকে কি বানিয়ে দিয়েছ। আমার এখন সার্জিনার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্যতা নেই। টাকা ইনকামের রেস লাগিয়েছিলাম আমি, যার কোনো সীমা নেই, আর এটা আমাকে আমার পরিবার শিখিয়েছে। তারা টাকাকেই সব থেকে বেশি গুরুত্ব দিত। ওই বাড়িতে আমাকে আর সার্জিনাকে প্রতিনিয়ত অপমান করা হতো, কারণ আমাদের কাছে তো আদিল আর রুবাবের মতো টাকা ছিল না। আমার স্ত্রীকে চাকরের মতো ট্রিট করা হয়েছে, কারণ তার হাজবেন্ড বেকার ছিল। এজন্যই আমি টাকা পয়সা, গাড়ি বাড়ি সব অর্জন করেছি, যাতে তার দিকে কেউ আঙুল না তুলতে পারে, তাকে অপমান না করতে পারে। আমি সব অর্জন করেছি, কিন্তু এত সবকিছু করতে গিয়ে আমি সার্জিনা আর আমার বাচ্চাকে হারিয়ে ফেলেছি। এসব কথা বলে মুস্তফা কাঁদতে থাকে। এরপর সে অফিসে চলে যেতে চায়,
কিন্তু ইফতিখার তাকে বলে যে সে সার্জিনার সঙ্গে ক্ষমা চেয়ে তার সঙ্গে কথা বলতে চায়। সাথে সার্জিনাকে এটাও জানাতে চায় যে সে কখনোই সার্জিনাকে চোর মনে করেনি। তারা সার্জিনার বাড়ি গিয়ে তার কাছে ক্ষমা চাইতে চায়, কিন্তু মোস্তফা বলে এটার আর কোনো প্রয়োজন নেই, সে সার্জিনাকে হারিয়ে ফেলেছে। তবুও ইফতিখার আর শাগুফতা সার্জিনার বাড়ি গিয়ে তার কাছে ক্ষমা চায়। সার্জিনা তাদের দিকে একটাবার তাকায়ও না, তবে সে তাদেরকে ক্ষমা করে দেয়। শাগুফতা তাকে বাড়ি ফিরতে বলে, কিন্তু সার্জিনা তাতে রাজি হয় না। এরপর তারা বাড়ি ফিরে আসে। পরদিন সকালে আদিল জেল থেকে তার বাবাকে কল করে তার জামিনের জন্য রিকোয়েস্ট করে, কিন্তু ইফতিখার তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে আদিলের সঙ্গে তাদের কোনো সম্পর্ক নেই। এরপর সে ফোনটা কেটে দেয়, কিন্তু শাগুফতা এতে আপসেট হয়ে যায়। সে আদিলের জামিন চায়, তাই সে মোস্তফাকে তার জামিন করানোর জন্য রিকোয়েস্ট করে। ইফতিখার তাকে নিষেধ করে, কিন্তু মোস্তফা তাকে জামিন করানোর জন্য রাজি হয়ে যায়। এরপর মোস্তফা থানায় গিয়ে আদিলের জামিন করায়। কেমন যেন মনে হচ্ছে হিস্ট্রি রিপিট হচ্ছে। আদিল মোস্তফাকে দেখে অবাক হয়ে যায়। এরপর মোস্তফা কোনো কথা না বলেই উঠে চলে যায়। আদিলও তার পেছন পেছন যায়। সে মোস্তফাকে বলে যে রুবাব তাকে ফাঁসিয়েছিল, সে গাড়িতে বসে সবকিছু এক্সপ্লেন করবে। মোস্তফাও তখন তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে শুধুমাত্র জামিন করতে এসেছিল, আদিলকে গাড়িতে করে নিয়ে যেতে আসেনি। সে শুধুমাত্র তার মায়ের কারণে আদিলের জামিন করিয়েছে। আদিল তখন মোস্তফার কাছে ক্ষমা চায়। মোস্তফা তখন তাকে জানিয়ে দেয় যে তার বাবা মা কখনোই আদিলের মুখ আর দেখতে চায় না। এরপর মোস্তফা গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায়। মোস্তফা আরও সাকসেসফুল হয়, তাদের গেমিং কোম্পানি অনেক গ্রো করে। কিন্তু এত কিছু পাওয়ার পরেও মোস্তফা খুশি ছিল না। এক রাতে সে সার্জিনাকে কল করে। এবার সার্জিনা তার ফোনটা রিসিভ করে। মোস্তফা তাকে বলে যে সে তার সঙ্গে শেষবারের মতো একবার দেখা করতে চায়। সার্জিনাও এতে রাজি হয়ে যায়। পরদিন সার্জিনা মোস্তফার সঙ্গে দেখা করতে আসে। সার্জিনা তাকে মনে করিয়ে দেয় যে সে একদিন সার্জিনাকে ধাবায় পাকোড়া খাইয়েছিল। মোস্তফা ওই দিন তাকে লাইফ এনজয় করা শিখিয়েছিল। সে জীবনে প্রথমবার মন খুলে হেসেছিল। সে ওই মোস্তফাকে আবারও ফেরত চায়। এই টাকার পেছনে ছুটতে থাকা মোস্তফাকে সে চায় না। সার্জিনা বলে, তুমি কি আগের মোস্তফা হতে পারবে যাকে আমি ভালোবেসেছিলাম? মোস্তফা তাকে বলে যে তার জীবন পাল্টে গেছে, সে চাইলেও আর আগের মতো হতে পারবে না, অনেক দেরি হয়ে গেছে। সার্জিনাও তাকে স্পষ্ট জানিয়ে দেয় যে সে যদি আগের মোস্তফা না হতে পারে তাহলে সার্জিনাও তার সঙ্গে থাকতে পারবে না, তার চেয়ে বরং আলাদা থাকাই ভালো। এটা বলে সার্জিনা সেখান থেকে উঠে চলে যায়। এরপর রাতে মোস্তফা বহুদিন পর ওই ঢাবায় যায়, আর তারপর তাদের সেই পুরনো ভাড়া বাড়িতে যায়, যেখানে তার আর সার্জিনার অনেক স্মৃতি আছে। মোস্তফা সেখানে গিয়ে সার্জিনার সঙ্গে কাটানো মুহূর্তগুলো মনে করতে থাকে। তখনই সে ঘরের ভেতর মোমবাতির আলো দেখতে পায়। সে সেখানে ছুটে গিয়ে দেখে সেখানে সার্জিনা দাঁড়িয়ে আছে। সার্জিনা মোস্তফার সামনে একটা চিরকুট ফেলে, আর এখান থেকেই সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয়। আমরা দেখতে পাই মোস্তফা অফিস থেকে ফিরে এসে যখন দেখেছিল সার্জিনা ঘুমিয়ে পড়েছে, তখন সে টেবিলে বসে একটা চিঠি লিখেছিল, যেখানে সে লিখেছিল, তুমি আমার ওপর অনেক রেগে আছো, তাই না? আমি তোমাকে আজও অনেক ভালোবাসি। তুমি ভাবছো আমি আমাদের বাচ্চার জন্য হ্যাপি নই। সত্যি বলছি, আমি আমার বাচ্চার জন্য অনেক খুশি সার্জিনা, কিন্তু আমার ভয় করে। আমার মনে হয় আমি আমার বাচ্চার জন্য একটা ভালো বাবা হতে পারবো না, তাকে সুন্দর জীবন দিতে পারবো না। তুমি তো আমার মতো লুজারের সঙ্গে জীবন কাটিয়ে নিলে, কিন্তু সে কি করবে? সব বাচ্চা তার বাবাকে সুপার হিরো ভাবে। আমার বাচ্চা আমার মতো লুজারকে সুপার হিরো কিভাবে ভাববে? আমি এই জন্য সফল হওয়ার চেষ্টা করেছি, আমার বাচ্চার সুপার হিরো হওয়ার চেষ্টা করেছি। আমার পরিবার আমার স্ত্রীর সঙ্গে অন্যায় করেছে, আমি এসব অন্যায় আমার বাচ্চার সাথে হতে দেখতে পারবো না। এরপর সিন প্রেজেন্টে আসে। সার্জিনা সেই চিরকুটটা পড়ে মোস্তফার সামনে ফেলে। এরপর সে বলে, এত কিছু লিখতে পারলে কিন্তু বলতে পারলে না। এখানে সার্জিনা মোস্তফার সঙ্গে একটু রাগারাগি করে। মোস্তফা তখন তাকে জানায় যে সার্জিনার যখন কষ্ট হয়েছে তখন তারও অনেক কষ্ট হয়েছে। সে সার্জিনার জন্য অনেক কিছু করতে চেয়েছিল, কিন্তু এখন সে তার ভালোবাসার মানুষটাকে হারিয়ে ফেলেছে। তখন সার্জিনা বলে ওঠে, এর মানে কি? আমি কি পাগল নাকি যে অকারণে তোমার সঙ্গে এই অন্ধকারে বসে আছি? হারিয়ে ফেলেছ মানে কি? তখন মোস্তফা বলে, অন্ধকার তো আমাদের চয়েস, আমরা এটা বেছে নিয়েছি। তখনই লাইট চলে আসে। সার্জিনা বলে, অন্ধকার সেটা ছিল যখন তুমি সোফায় শুতে আর আমি বিছানায় শুতাম। অন্ধকার তখন ছিল যখন আমাদের ওঠার এবং শোয়ার সময় আলাদা হতো। মোস্তফা বলে, বলনি কেন? বলা উচিত ছিল। সার্জিনা বলে, বলিনি কারণ আমিও তোমার মতোই হয়ে গিয়েছিলাম। আমারও মনে হতো যদি কিছু বলি তাহলে হয়তো ভুল হবে। তখন মোস্তফা বলে, রেগেছিলে কিন্তু সাথে ছিলে। তোমার চলে যাওয়া একদম উচিত হয়নি। আমাদের বিয়ে হয়েছিল, কমিটমেন্ট ছিল। সার্জিনা বলে, অনেক রাগ হয়েছিল। তখন মোস্তফা বলে,
আমি তো কল করেছিলাম, রাগ ভাঙানোর চেষ্টা করেছিলাম। তখন সার্জিনাও মনটা নরম করে বলে, আমার ভুল হয়ে গেছে। মোস্তফাও নিজের ভুল স্বীকার করে। এরপর তারা দুজনে একে অপরের কাছে ক্ষমা চায়, আর সেই সাথে অনেক ইমোশনাল হয়ে পড়ে। তারা একে অপরকে জড়িয়ে ধরে। এরপর তারা একত্র হয়ে যায়, তাদের মধ্যকার দূরত্ব দূর হয়ে যায়। তারপর থেকে মোস্তফা সার্জিনাকে অনেক সময় দিতে থাকে, আর এই সুন্দর মুহূর্তটার মধ্য দিয়েই গল্পটার একটা হ্যাপি এন্ডিং হয়।